মন কি যে চায় বড়, যার দেখি লাগছে ভালো, এ মন কেন বাধা পড়ে না, কি জানি কেন জানি না। আস্তে, এটা কি হয়েছে? আরে আমরা কি ঢাকা জ্যামের শহর আছি নাকি? আজকে আমরা আছি আমের শহর, আমার শহর রাজশাহী। আমরা যেহেতু আমারকে শহরে আছি তো একটু শুদ্ধ ভাষায় গান গাইতে হবে। এই শুদ্ধ মানে আমারকে রাজশাহীর শুদ্ধ ভাষায় গাইতে হবে। এই গানটা যদি আমারকে ভাষায় হয় তাহলে কেমন হবে? কেমন কেমন কেমন? মন কি যে চাইছে বুলো, চারে দেখি লাগছে ভালো, মন কানে বাধা মানছে না, কি জানি পাইতে পারছি না। ওর মায়েরে বাপ, মন কি যে চাইছে বুলো। আজকে আমরা আছি ক্লিন সিটি রাজশাহীতে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7। এই যে একটু 7 বলছি, একদিন হয়েছে কি, আমার এক সার, বুঝলে, এক সার আমাকে বলছে, এই রনি যা বাঁশ লিয়ে একটু পদ্মার চর দেখবো। তো আমি তো বড় সড়ো দেখে একটা বাঁশ নিয়ে এসছি, যে বাঁশের মাথায় চুরে মনে হয় সার দেখবে। তো বলছে বাঁশ বলিনি, বাঁশ বলেছি। বাঁশই বলেছে, মানে বাঁশ বলিনি, বাঁশ বলেছি, মানে বাঁশ বুঝিস তে, যাকে চড়ে যাবো সেই বাঁশ বলেছি। কিন্তু বাঁশ আর বাঁশ সব একই শোনা যাচ্ছে, সেই একই রকম শোনা যাবে। আমিন ভাই আজকে আছে আমাদের এখানে বিচারক হিসেবে, এভারগ্রিন নায়ক আমিন স্যার। আমিন স্যার, আপনার প্রতিষ্ঠানে মার্সেলে কোনো কি রাজশাহীর মানুষ চাকরি পাইছে? অসংখ্য আছে। তাদের তো চাকরি থাকার কথা না, কারণ তারা স্যার না বলবে আমিন স্যার। ও পাশে রয়েছে তুষার স্যার, আর এখানে মাঝখানে মামুর বিটি শবনম ফারিয়া। মামুর বিটি, আমি একটা কাজ করতে চাই, আমরা বাংলাদেশকে তো ভালোবাসি নাকি? এভারগ্রিন নায়ক আমিন খান যদি মামুর বিটি শবনম ফারিয়াকে একটা হাত দেয় তাহলে কি হবে? কি হবে? সবুজের বুকে লাল। আমি একটু বলে রাখছি যে এই মার্সেলে যারা আজকে পারফর্ম করবে সবার জন্য আজকে এপিসোড উইনারের জন্য থাকছে মার্সেলের তরফ থেকে পুরস্কার। যারা বাদ পড়বে তাদের জন্য মার্সেল পুরস্কার দিচ্ছে, কিন্তু ফাইনালি যে হবে চ্যাম্পিয়ন তাকে মার্সেল দিচ্ছে ভকাভক 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে মার্সেল দিচ্ছে নগদ 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ তাকেও মার্সেল দিচ্ছে পুরস্কার, এবং সে পাচ্ছে নগদ 2 লক্ষ টাকা। অনেক পুরস্কার, অনেক পুরস্কার, অনেক পুরস্কার। কেমন লাগে রাজশাহী শহরটা একটু বলবেন? বাংলাদেশের সবচেয়ে ক্লিন সিটি, এবং আমি বলি তো এখানের বাতাস পরিবেশ অন্যরকম। যে কোনো অসুস্থ মানুষও যদি ওখানে যায় আমার মনে হয় সুস্থ হয়ে যাবে। আর ন্যাচারাল বিউটি তো অসাধারণ। রাজশাহীর মাটি দেখলে মনে হয় যে কোনো কিছু ওখানে যদি লাগানো হয় সাথে সাথে গাছ হয়ে যাবে, এত সুন্দর। মানে ওখানে মানে এত উর্বর, এত, এই জন্য ওখানে জনসংখ্যা অনেক বেশি। আমার কাছে মনে হয় না, রাজশাহী পুরো ফাঁকা দেখলাম তো, জনসংখ্যা অত মনে হয়নি। একটু বাইরে দিয়ে আছে মোটামুটি। সবাই ঢাকায় চলে আসছে। তুষার ভাই, আপনার কেমন লাগে রাজশাহী শহর? আমার খুবই ভালো লাগে, অসাধারণ ক্লিন। মানে রাজশাহীর প্রতি আমার একটা আলাদা টান আছে, বুঝলি? মানে রাজশাহী যতবার যাব শুনেছি যে রাজশাহী যাইতে হবে কোনো কাজে বা কোনো কিছুতে, মন আগের থেকে কিরকম ফুরফুরা হয়ে থাকে। তুষার ভাইয়ের জন্য একটা জোরে হাততালি দিন বিচারকের জন্য। রাজশাহীর যদি বিখ্যাত একটা আম নাম বলতে বলি, বিখ্যাত কয়েকটা আমের নাম কে বলতে পারবে? হ্যাঁ, ল্যাগ্রাম হচ্ছে আমাদের আমিন ভাই কিন্তু খুব প্রিয় আম। তো আমি একজনকে জিজ্ঞেস করেছি, সে এইভাবে শুরু করেছে, ল্যাগ্রাম, ফজলিয়াম, সোডিয়াম, ক্লোরিয়াম, হিলিয়াম। রাজশাহীর এসেছেন, আপনাদেরকে একটা কথা বলি, মানে এই যে মামুর বেটিকে নিয়ে বলছি, শবনম ফারিয়া, তাকে একটা বিশেষ কথা আমার বলার আছে। বলতে চাই যেটা, সেটা হইল যে একজন মানুষ আম খাইলো,
সেই আম বিখ্যাত হলো না, যে শহরের আম খেলো সেটাও খবরে আসলো না। খবরে যেটা আসলো সেটা হলো এক বসায় 8টি আম খেলেন শবনম ফারিয়া। আমিন ভাই, খবরটা শুনেছিলেন আপনি? না, শোনা হয়নি। একবারে প্রথম আলোর একটা হেডলাইন, মানে বিনোদন পাতা হেডলাইন, এক বসায় 8টি আম খেলেন শবনম ফারিয়া। আপনি বসে যদি 8টি খান, অন্য কিভাবে আর কয়টি খেতে পারেন আমরা একটু জানতে চাই। একটু বলেন। কোভিড ছিল, বাসায় আটকা ছিলাম, বোর্ড ছিলাম, কি করব? অনেকগুলো আম্রপালি দিল, একটা পর একটা খাচ্ছি, খেয়াল করি নাই। খেতে খেতে দেখলাম 8টা আম খেয়ে ফেলছি। এই যে খবরে হেডলাইন হওয়ার কারণ কি? আমি জানি না। আমি জানি কোভিডের মধ্যে আপনি আটকা ছিলেন, আপনারও আর কোনো খবর ছিল না। এদিকে যারা ওই প্রথম আলোর খবর তৈরি করে, ওরাও তো বাইরে যেতে পারছিল না, ওরাও বসে বসে এই খবর তৈরি করে ফেলেছে। আমিন ভাই গ্যাপে বলছিল যে এই প্রথম কমপ্লিট ড্রেসে রনিকে দেখলাম। নিজের এলাকায় এসেছি, আমি আসলে কমপ্লিট পড়ি না, কারণ আমার লাইফ যেখানে ইনকমপ্লিট, সেখানে আমি কিভাবে কমপ্লিট পড়বো? যাই হোক, নিজের এলাকায় এসেছি, একটু মাঞ্জা মেরে আসছি। যাই হোক, আজকে আমাদের যারা কস্টিউম স্পন্সর করেছে, আমার কস্টিউম স্পন্সর করেছে এলিট লাইফস্টাইল, একটা জোরে হাততালি। এবং আমিন ভাইয়ের 12 ক্লথ, তার জন্য একটা জোরে হাততালি হোক। ওকে, আর কথা বাড়াবো না, এবার আমরা রাজশাহীর অডিশন কেমন ছিল সেটা আপনাদেরকে দেখাবো। চলুন দেখি রাজশাহীর অডিশন। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি প্রমত্তা পদ্মার পাড়ে গড়ে ওঠা দেশের অন্যতম পরিচ্ছন্ন নগরী রাজশাহীতে। রাজশাহীর আছে প্রাচীনতম ইতিহাস এবং ঐতিহ্য। চলুন অডিশন ভেন্যুতে যাই আর তাদের সাথে কথা বলি। দর্শক, আমি কিন্তু চলে এসেছি অডিশন ভেন্যু শিল্পকলায়। আমার পেছনে যত দূর চোখ যাচ্ছে শুধু প্রতিযোগী আর প্রতিযোগী। শুরু হতে যাচ্ছে হাড্ডাহাড্ডির লড়াই। চলুন প্রতিযোগীদের সাথে কথা বলে তাদের অনুভূতি দেখে নিই। কোন সিজন থেকে হাসো দেখছেন? 5। সিজন 5 এর প্রিয় প্রতিযোগী কি আপনার? সবাই। আপনি তো দেখতে হিরোর মতন, কমেডিয়ান কেন হতে আসছেন? আমি হাসতে চাই, হাসাতে চাই, সেজন্য কমেডিয়ান হতে আসছি। রাজশাহী ভাষা পারো? ওটা আবার কি? শেরওয়ানিটা কি কিনে এনেছেন নাকি ভাড়া করে? না, শেরওয়ানিটা বিয়েতেই কিনছি, কিন্তু আমি নেক্সট বিয়ে করার জন্য ঘুরতেছি। একজন বিয়ের শেরওয়ানি পরেছে, বলে নেক্সট বিয়ের জন্য, একবার ওর শিক্ষা হয়নি। আজকে আমাদের শিক্ষা হয়ে যাবে, কারণ পাগলামি শুরু হবে। পাগলামি শুরু হবে কেন? কারণ এবার যে আসবে তার বাড়ি আমিন ভাই, আপনার একটা এলাকা আছে পাবনায়, আপনি কি জানেন? না তো। হ্যাঁ, পাবনায় আপনার জন্য একটা বরাদ্দকৃত জায়গা রয়েছে, সেই জায়গার নাম হচ্ছে আমিনপুর। রিয়েলি? হ্যাঁ, পাবনার আমিনপুর থেকে আসবে আরিফ আহমেদ। কিন্তু সে আসার আগে তার অডিশন কেমন ছিল চলুন একটু দেখে নিই। আসসালামু আলাইকুম জাজেস। সেই দিন শাওনদারে বললাম, দাদা কালকে তো আপনার গার্লফ্রেন্ডে দেখছি, সুন্দর আছে। ও তাইলে তুই আমার গার্লফ্রেন্ডে একটা রেটিং করতো, প্লিজ রেট মাই গার্লফ্রেন্ড। এ দাদা 750। হারাম দাদা, আউট অফ 10 করতে বলছি। আমাদের সুসমাধি সাইফুল ভাইরে বলতেছে, সাইফুল তোমারে আমি আইসক্রিমের বক্স ভাবছিলাম, কিন্তু তোমার বক্সে যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা রাখছো বুঝতে পারি না। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন, আমার কাছে পারফরমেন্স খুবই ভালো লাগছে। আমার পার্সোনাল ওপিনিয়ন আমি দিতে চাই। ঠিক আছে, তাহলে আপনারা দেন। আরে এটা তো সিদ্ধান্ত, আর আমরা আমাদের মতামত দিলাম, আপনি আপনার মতামত দেন। ক্যারি অন প্লিজ। ওকে, এবারে আসছে পাবনার আমিনপুরের ছেলে আরিফ আহমেদ। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই। হ্যাঁ, ঠিকঠাক।
এ মেন্টর রাবা দূর বাদ দেন। আজকে জীবনে প্রথমবারের মতো হাসর মঞ্চে ওঠার পর আবেগে আপ্লুত হইয়া বারবার মঞ্চে এইভাবে হাত বুলাইতেছিলাম। এইটা দেখা আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর স্যার মেন্টরদের বলতেছে, এই ওরে বাদ দিস না, ওরে একদম শেষ পর্যন্ত রাইখা দিস ফ্লোর মুছার জন্য। তুষার ভাই, দুঃখ কারে কয় দেখেন, আমার বন্ধু বান্ধবরা পরীক্ষায় ফেল করলে ওরা লজ্জায় ঘর থেকে বের হয় না, আর আমি পরীক্ষায় ফেল করলে আমার বাপ মা আমারে লাথিতে ঘর থেকে বাইর করে দেয়। ফারিয়া আপু, মানলাম খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো, তাই বলে আপনি আমিন ভাইয়ের মন নিয়ে খেলবেন? সুপার সুপার। রানী ভাই, হ্যাঁ, 2020 সালে করোনার জন্য সরকার এইচএসসি অটোপাস দিছিল। ঠিক তার 4 বছর পর 2024 সালে আন্দোলনের জন্য সরকার আবারও এইচএসসি অটোপাস দিল। মোরাল অফ দা কাহিনী কি? আগে 4 বছর পর পর লিপিয়ার হইতো, আর এখন অটোপাস। তো গতকালকে আমার বন্ধু চান্দুর বিয়ে হয়েছে। আজকে দেখা, আমি জিজ্ঞেস করলাম, কিরে বাসর রাত কেমন কাটলো? কয় আরে রাখ তোর বাসর রাত। গতকালকে বাসর রাতে ফেসবুকে বউয়ের সাথে অ্যাড হইতে যায়, কি দেখি জানোস? দেখি যে 1 বছর আগে বউয়ের আইডি থেকে মেসেজ আসছিল, অডিও কল 100, ভিডিও কল 200। সেই দিন আমাদের আমিন ভাইয়ের বউ আমিন ভাইরে বলতেছে, তুমি নিশ্চয় আগের জন্মে কোনো ভালো কাজ করছিলা, যার জন্য আমার মতো একটা বউ পাইছো। তুমি নিশ্চয় আগের জন্মে কোনো ভালো কাজ করছিলা, যার জন্য আমার মতো একটা স্বামী পাইছো। এই শুই না তাদের সন্তান পিছন থেকে বলতেছে, শালার আমি যে কোন পাপটা করছিলাম। সবার জন্য গুড নিউজ, অবশেষে বহু সাধনার পর আমাদের সাইফুল ভাইয়ের বিয়ে হয়েছে। বাসর রাতে সাইফুল ভাই তো খুব খুশি আর এক্সাইটেড হয়ে তার বউরে বলতেছে, জান আজকে আমাদের বাসর রাত, আজকে আমরা বাসর রাতের একটা ব্লগ বানাবো। তোমার যা পারফরমেন্স, তাতে ব্লগ না বড় জোর 30 সেকেন্ডের একটা রিলস হইব। থ্যাংক ইউ। ওকে, পাবনার ছেলে মাথা একেবারে পুরা ঠিকঠাক, কন্টেন্টগুলো তো দুর্দান্ত, একটা জোরে হাততালি হোক। ওকে, এই যে ও অটো পাসের কথা বললো না, যারা অটো পাস করে তাদের ভাগ্য কিন্তু ভালো হয়। এই যে রাজশাহী শুধু আমের শহর না, এটা অটোর শহর। যারা মূলত অটো পাস করে তারা এই অটো নিয়ে চালায়, রাস্তায় ঘোরাঘুরি করে। তো ও অটো পাস করবে নাকি একবারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, সেটা আমাদের বিচারকরা বলবে। আরিফ পারফরমেন্স অনেক সুন্দর ছিল, কোনো জড়তা ছিল না, এবং কনফিডেন্স লেভেল প্রথম দিন হিসাবে অনেক সুন্দর ছিল। অল দ্য বেস্ট। শবনম, ফারিয়া, আপনার কেমন লাগলো? আরিফ, আমার ভালো লেগেছে, খুবই কনফিডেন্স নিয়ে তুমি পারফর্ম করেছো, যেটা আমি খুব গুরুত্ব দিই। আমি চাবো নেক্সট যখন তুমি আবার মঞ্চে আসবে এর চেয়ে আরো ভালো পারফরমেন্স হয়। তুষার খান, আরিফ অনেক ভালো ছিল, তোমার টাইমিং ভালো, ডেলিভারি ভালো ছিল, আর স্পষ্ট ছিল, এটা একটা বড় বিষয়। প্রথম পারফরমেন্স হিসেবে যথেষ্ট ভালো ছিল, অনেক ভালো ছিল, আরও ভালো হবে আশা করি। ওকে আরিফ, এই পর্বে আমরা কেবলমাত্র একটি পারফরমেন্স দেখলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে প্রত্যেক পারফর্মার একটি করে পারফরমেন্সের সুযোগ পাবে, এবং পারফরমেন্স শেষে সব মিলিয়ে আমরা বিচার করে যারা পরের রাউন্ডে যাবে তাদের ফলাফল আমরা ঘোষণা করব একেবারে এই রাউন্ডের শেষে। দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। জনি জনি ইয়েস পাপা, এই কবিতার আমাদের রাজশাহীর ভার্সন কেমন হয়? কেমন কেমন? জনি জনি জি আব্বা, কি হয়েছে? চিনি খাইছিস মামুর বেটা? না বা আমি চিনি খাইনি খো। মিথ্যা বলছিস কেন? না বা মিথ্যা বলছি না তো। হা কর তো দেখি।
আমাদের রাজশাহীর মানুষ খুবই কিন্তু আন্তরিক, এবং শুধু এই যে জনি জনি কবিতা না, রাজশাহীর মানুষের মন কিন্তু অনেক বড়, এরা অল্পতে খুব খুশি হয়। এর প্রমাণ আপনারা এর আগে পেয়েছেন কি? না পেয়ে থাকলে আমি আজকে প্রমাণ দিচ্ছি। 40 বছরের এক মহিলা, সেই সাথে তার সাথে 20 বছরের এক মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। আমি বললাম 40-এর দিকে তাকাবই না, 20 পেলেই খুশি। আমরা অল্পে অল্পে খুশি। এবার যে আসবে সে অল্পে খুশি কিনা জানি না, তার লক্ষ্য 5 লক্ষ কিনা। চলুন তার অডিশন দেখে নিই। দেলোয়ার সরকার বিজয় কেমন দিয়েছিল অডিশন, সেটাই দেখব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, অস্ট্রেলিয়ার বাবা মা তাদের সন্তানকে কখনো কোনো গরুর সাথে তুলনা করে না কেন? কেন? কারণ তাদের গরু অনেক উন্নত মানের। এই যে বিভিন্ন এলাকায় যাবেন, বিভিন্ন রকমের ট্রেড। ঢাকায় যাবেন, ঢাকার পোলাপান কি বলে, আমার মহল্লায় আসছো, আমারে চিনো, দেখে লবো। রাজশাহীতে আসবেন, এরা বলবে হেস মামুর বেটা, গলির ভিতর খিদির বিদির কিসের, একদম গ্যাপের লিয়ে গাঠি মেরা উঠাই দেব। মারা তো হচ্ছে বগুড়ার লোক, আলুতে আলু, অক্কালি আলু, লিয়ে আলুতে সুলটির মধ্যে গেলুকে। ওকে, পদ্মা নদীর ধারে বড় কুঠি, 3 বিচারক হেসে কুটি কুটি। আমাদের এই 3 জন বিচারকের মন জয় করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আসছে দেলোয়ার সরকার বিজয়। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, কি অবস্থা? হেস মামুর বেটা। রাবার ব্যাগ তাই না দিব কিন্তু। বুদ্ধিমান পুরুষ, বুদ্ধিমান পুরুষ আগে লুকায় রাখতো বইয়ের জুয়েলারি, নিজের স্যালারি, আর এখন লুকায় রাখে ফোনের গ্যালারি। আমাদের শাওন ভাই আমাদের রাজশাহীতে যা বলছে, আজকে এখানকার ফেমাস ফেমাস জিনিস খাবো, শুধু ফেমাস ফেমাস জিনিস খাবো। ভাই গেল কাটাখালি, কালাভুনা খাইলো, 0 পয়েন্টে আম খাইলো, সিএনবিতে শরবত খাইলো, তারপর গেল রানীবাজারে। রানীবাজারে যাই দেখি ভাইয়ের গাল একদম লাল হয়ে আছে। আমি বললাম ভাই কি হয়েছে? বলছে আগে বলবি না, এখানকার জুতা ফেমাস। 3 বন্ধু গল্প করছে কিভাবে তাদের বাপ মায়ের বিয়া হইলো আর কিভাবে তারা হইলো। তো প্রথম বন্ধু বলছে আমার বাবা আমার মাকে অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল, 2 বছর পর আমি হয়েছি। দ্বিতীয় জন বলছে আমার বাবা আমার মাকে লাভ ম্যারেজ করেছিল, 1 বছর পর আমি হয়েছি। তৃতীয় জন আগে আমি হয়েছি, বাধ্য হইয়া বিয়া হয়েছে। শবনম ম্যাম জানেনই তো, মাতৃভাষা আমাদের জন্য আবেগ, কিন্তু জায়গা বদলানোর সাথে সাথে আবেগটা বদলায় যায়, বুঝলেন না তো? থামেন, স্বরবর্ণ থেকে শুরু করি। ধরেন একজন বাঙালি নারী স্বরবর্ণ বলছে, কেমন শোনাবে? অ আ ই। একজন চাইনিজ নারী অ আ ই। একজন আমেরিকান নারী অ আ ই। তো আমার ফরেন ফ্রেন্ড আসছে পদ্মা নদীতে গোসল করার জন্য। পদ্মা নদীতে গোসল করতে যাইছি, আর এমন সময় একটা কুমির এসে আমার ফ্রেন্ডে খায় নিল। আমি বললাম এ কুমির মামুর বেটা, আমি দেশি মানুষ, তুই আমাকে খাবি, তুই কেন আমার ফরেন ফ্রেন্ডে খাবি? বললো কি জানেন? কি? ফরেন পাইলে কেউ দেশি খায়। আসসালামু আলাইকুম। ওকে, তো রাজশাহীর ভাষায় মামুর বেটা যা বললো কেমন লেগেছে একটু যদি বলেন। আমার কাছে মনে হয় একটু নার্ভাস ছিল। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যখন একটা জোক থেকেও আরেকটা জোকে যায়, মাঝখানে যে সময়টা থাকে যেখানে আমাদের মিউজিক চলে বা একটা সময় থাকে, ও ওই জায়গাগুলোতে এক্সপ্রেশন ধরে রাখতে পারেনি। এক্সপ্রেশন ধরে রাখতে হবে এটা, আর বাকি সব কিছু আমার কাছে ভালোই লেগেছে। তুষার ভাই? অবশ্যই ভালো হবে, আরও তো সময় আছে। আর ভিতর থেকে বলা খালি না, এনজয়, নিজে এনজয় করবো।
তাহলে হচ্ছে কি সবাই অটোমেটিক্যালি হয়ে যায়, ইনভলভ হয়ে যায়। হ্যাঁ, এমনি ভালো ছিল, খুব ভালো ছিল। আমিন ভাই, আপনার কেমন লেগেছে? তোমার না ভালো করার ইচ্ছাটা আছে, দেখেছি আমি যে আরও ভালো করব, এই ইচ্ছাটা তোমার মধ্যে আছে। ইচ্ছাটা রাখো, অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স তোমার কাছ থেকে আমরা পাবো ইনশাল্লাহ সামনে। অল দ্য বেস্ট। ওকে, রাজশাহীতে এখনো আমরা আছি। রাজশাহী থেকে আরো একজনকে ডেকে নেব, যার নাম হৃদয় হাসান। সবার হৃদয় জয় করতে পারবে কিনা সেটাই দেখবার বিষয়। রাজশাহীর আম চত্বরের ছেলে হৃদয় হাসান, সে আসবার আগে তার অডিশন কেমন ছিল চলুন একটু দেখে নিই। একটা জিনিস খেয়াল করবেন যে যখন নিউজ অ্যাঙ্কার, যখন মানে নিউজ রিপোর্টার মানে নিউজ করে, কিছু কিছু মানুষ থাকে আশেপাশে একদম মাথা উড়ে ভরতে থাকে যে তুই শর্ট সাইডে, আমাকে ক্যামেরাতে আসা খুবই জরুরি, মানে টিভিতে আসা তাদের জন্য খুবই জরুরি। আর এটার একটাই কারণ যে কমসে কম 1-8 মাস গোটা এলাকাতে একটা নাম থাকবে যারা টিভিতে এসেছি, যেখানে যাবে সবাই সালাম করবে, টিভিতে আসা খুবই জরুরি। তো সেই উপলক্ষে আমি গতকাল আমার নানিকে বলেছি, নানি হাঁ শো বলে একটা শো আছে, আমি যদি আল্লাহর রহমতে জিততে পারি, মানে অডিশন দেওয়ার পরে, তাহলে আমাকেও টিভিতে দেখাবে। আমার নানি করে যে কি দুপুর 12টার সময় থেকে বসে গেছে টিভিতে যে আমার নাতি কখন আছে, এখন পর্যন্ত কিনা আমি অডিশনও দিতে আসি। তারপর আমি ফাইনালি আসলাম অডিশন দিতে, এসে দেখি যে এখানে মানুষে ভরপুর, আমি তো একদম শেষ। ওই সময় সাউন্ড স্যার আমাকে বোঝায় যে দেখ ভাই, ভিতরে যারা আছে তারা খুবই স্ট্রিক্ট, কিন্তু মানে সুষমা ম্যাম একটু নরম হৃদয়ের আছে, তো সে যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তুই ইনশাল্লাহ পারবি। এই বলতে বলতে দেখি সামনে আমার সুষমা ম্যাম, আমি গিয়ে তার পায়ে পড়ে যাই একদম থপ করে। ততক্ষণ পর্যন্ত উঠি না যতক্ষণ না ইস্তিয়াক স্যার আমাকে ভালো করে বোঝায় যে দেখ ভাই, ওটা সুষমা ম্যাম না, ওটা সুষমা ম্যামের পোস্টার, ম্যাম ভিতরে আছে। ওকে, হৃদয় হাসানের আমরা অডিশন দেখে নিলাম। আমরা প্রমাণ পেয়েছি যে তুষার খান সত্যি সত্যি খান, আমিন খান সত্যি সত্যি খান, কিন্তু হৃদয় হাসান সত্যি সত্যি কতটুকু হাসান সেটাই দেখবার বিষয়। আসছে হৃদয় হাসান। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, লাভ ইউ মেন্টস, রামার ব্যান্ড, লেটস রক। তো রনি ভাই, হাসোতে আমি প্রথম, আমার আগের কোনো এক্সপিরিয়েন্স নেই। আমার একটা বন্ধু আছে নাম তহিদুল, সে আমার সাথে হাইট একটু ছোট, কিন্তু কালারে আমার সাথে একটু বেশি কালো। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এমন একটা ছেলেকে কেন আমি আমার বন্ধু রেখেছি, যাতে ওকে দেখিয়ে মানুষকে বলতে পারি আমার চাইতেও কালো মানুষ আছে এই দুনিয়াতে। তো আমি আমার সেই বন্ধুর কাছে যাই, গিয়ে বলি যে ভাই, আমি হাস হতে চান্স পেয়েছি, বাংলাদেশের সবচেয়ে বড় কমেডি শো, কোনো একটা সাজেশন দে যাতে এখানে আমি জিতে যাই। সে আমাকে বলে ভাই তুই এক কাজ কর, গরিব হওয়ার অভিনয় কর। এইটা কোনো কথা? অভিনয় করার কি আছে, চেহারা দেখলে বোঝা যায় আমি গরিব। শুধু এই না আমিন স্যার, আমি এতটাই গরিব যে জন্মের সময় আমার পরনে একটা প্যান্টও ছিল না। আমিন স্যার, রাস্তা ধরে আমি প্রায় দেখি যে ভিখারি থাকে, মানে ওরা তো না পারে যে মানুষের পা ধরে হলেও টাকা নিয়েই ছাড়বে, সেটা তাদের রুজি রুটি, ওদেরকে টাকা পয়সা চেতেই হবে, সামনে যে থাকুক না কেন টাকা পয়সা তারা চায়। কিন্তু আমি যখন তাদের সামনে দিয়ে হেঁটে যাই, তারা আমার কাছ থেকে টাকা চায় না, উল্টো আমাকে বলে ভাই তুই কমসে কম 2টা টাকা রাখ। তো গরিব তো আমি অনেক আগে থেকেই, বাট একবার এই গরিবের জীবনেও প্রেম এসেছিল। আচ্ছা, যাওয়ার সময় জুতার বাড়ি দিয়ে গেছে, সেটার কথা নাই শুনেন। তো এই বিষয়টাও আমি আমার বন্ধুকে বলি যে ভাই, একটা মেয়ে আমাকে অতিরিক্ত ভালোবাসে, সে আমাকে কখনো ছেড়ে যাবে না, আমি তাকে বিয়ে করতে চলেছি। এই কথা শোনা মাত্র আমার বন্ধু কিভাবে সম্ভব? আমি বলি ভাই আমি বিয়ে করব, এত অবাক হওয়ার কি আছে? আরে না না, তোর গার্লফ্রেন্ড আছে, তা কিভাবে সম্ভব? আমি বলি দেখ ভাই, আমি বিয়ে করব, আর এমনভাবে বিয়ে করব পুরো শহরবাসী তাক নজরে তাকিয়ে থাকবে। আমার বন্ধু আমাকে হেসে বলে দেখ ভাই, তুই এই লেভেলের গরিব যে একটা আন্ডারওয়্যার তোকে একদিন সোজা একদিন উল্টে, একদিন সোজা একদিন উল্টে, একদিন সোজা একদিন উল্টে করে 6 দিন পড়তে হয় টানা। আর খালি তাই না, শুক্রবারের দিন কোনো রকম তুই আন্ডারওয়্যারটা কাছে দিয়ে লুঙ্গি পরে সারাদিন কাটাই দিস। আমি বলি দেখ,
তুই খবরদার আমার লুঙ্গি দিলে কথা বলবি না। আমার বন্ধু বলে আচ্ছা ঠিক আছে লুঙ্গি তোর পরনেই থাক, কিন্তু তুই যে পুরা শহরবাসীকে দেখায় বিয়ে করবি, সবাইকে খাওয়াবি কি? আমি স্মার্টলি জবাব দিলাম যে দেখ আমার বিয়েতে যার যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা, যেভাবে ইচ্ছা সব রকম আইটেম থাকবে। বন্ধু জিজ্ঞেস করে কীভাবে? আমি আবারও স্মার্টলি জবাব দিলাম যে বিয়ের মধ্যে সবাইকে 1 ঘন্টা করে সময় দেবো, যার যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা, যেভাবে ইচ্ছা নিজ নিজ বাসা থেকে খেয়ে চলে আসো। আমিন ভাই এই কথা শোনার পরে আমার বন্ধু তো পুরো একদম রেগে ফায়ার। সে না পারে যে আমাকে বন্দুকের গুলি দিয়ে উড়িয়ে দেয়, বাট তারপরেও রনি ভাই তারপরেও স্মার্টলি আমার বন্ধু আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে দেখ ভাই তুই জন্মগত বেকার, কাজকাম কিছু করিস না, যা করিস সেটাই বিগড়াই দিস, বিয়ে না হয় করলি, বউকে ইনকাম করে খাওয়াবি কি? আমি 3 বারের মতো আবারও স্মার্টলি জবাব দিলাম যে দেখ শুধু ভালোবাসার মানুষ পাশে থাকতে হয়, টাকা পয়সা কী জিনিস সেটা তো দুইজনে একসাথে ভিক্ষা করেও কামানো যায়। আর তার জন্যই আজ পর্যন্ত আমি সাইফুল ভাইয়ের মতন সিঙ্গেল। আমিন ভাই। ইয়েস হৃদয়, অনেক সুন্দর ছিল তোমার পারফরমেন্স, সত্যি কথা বলি আমার খুব ভালো লেগেছে। এবং থ্রুলি তুমি নিজেকে নিয়েই বলছো অনর্গল, যেটা খুবই প্লাস পয়েন্ট তোমার জন্য। সামনে আরো ভালো কিছু আশা করি তোমার কাছ থেকে পাবো। অল দ্য বেস্ট। শবনম ফারিয়া, আপনার কেমন লেগেছে? একটু তো স্টেজ ফেয়ার থাকেই, যেহেতু একদমই প্রথম দিককার সময়, বাট ওভারঅল ভালো ছিল, আমার ভালো লেগেছে। ওকে তুষার ভাই, আপনার কেমন লেগেছে? আমার কাছে মনে হচ্ছে যে তুমি ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একজন যে সবাই ওয়েট করে যে ও আসলে আড্ডাটা আরো জমবে, এরকম একটা বিষয় থাকে না? আচ্ছা তুমি এমনি কি করো তুমি? আমি রাজমিস্ত্রির কাজ করি। হ্যাঁ জি রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রি, আচ্ছা। সব কাজই সম্মানের এবং কঠিন কাজ, কোনো কাজই সহজ কাজ না। তুষার ভাই আপনি যখন বললেন যে ওর বন্ধুরা ওয়েট করে যে কখন আসবে, মানে তুমি তো কাজেই ব্যস্ত থাকো, বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়া বা এটা সুযোগ হয় কি না, নাকি সেই কাজের মধ্যেই তোমাকে প্র্যাকটিস করতে হয়, সেটা একটু জানতে চাই। জি কাজের মাধ্যমে কিছুটা সুন্দর পরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা। হ্যাঁ এটা কিন্তু ছোটখাটো কাজ না, আপনি বলেন সব কাজ সম্মানের, রাজশাহীর রাজমিস্ত্রি, রাজার কাজ। আমরা তো খুব আরামে বাড়িতে থাকি, ঘুমাই, সব কিছু। তৈরিটা তো হয় খুব কঠিন এবং কষ্টের মধ্যে দিয়ে। খুবই ভালো ছিল। এবং তুমি তোমার ওই কঠিন কাজের মাঝখানেও যে তুমি এরকম হাসি খুশি থেকে সবাইকে আনন্দ দেয়া, এটাও একটা কঠিন বিষয়। ভালো ছিল, খুব ভালো ছিল। সামনের দিন আরো দুর্দান্ত কন্টেন্ট নিয়ে তুমি হাজির হবে এই মঞ্চে, সেটাই প্রত্যাশা তোমার কাছে। প্লিজ ওকে, আমরা আমাদের দুঃখ কষ্ট লুকিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি এবং এই চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের আরো কিছু প্রস্তুতি আছে, আমাদের আয়োজন আছে ব্যাক স্টেজে, ক্রমশ আপনাদেরকে দেখাবো সেগুলো। দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। রাজশাহী কিন্তু দারুণ শহর। আচ্ছা দেখি আপনারা বলতে পারেন কিনা, ধরেন আমার মায়ের হাতে একটা আম আছে বা আপনার মায়ের হাতে একটা আম আছে, এটাকে সহজ কথায় এক কথায় কি বলবেন? পারছেন না? আমি বলে দিই, আম্মা। আম্মা। রাজশাহীর একটা বিখ্যাত জায়গা নওগাঁর ঘুঘুডাঙ্গা, সেখানে অনেক তাল গাছের সারি। মায়ের হাতে যদি তাল থাকে কি বলবেন? কি বলবেন? তামা। মা তাল। এই যে আমি উল্টাপাল্টা কথা বলছি, আরেকটু উল্টাপাল্টা করা হয়েছে, কারণ রাজশাহীতে আমরা কয়েকজনকে পেয়েছি, আশপাশ থেকে আমরা আরো 2-1 এই এপিসোডে নিয়ে এসেছি। তার মধ্যে একজন তাসনিম জাহান শেহতাজ, বরিশালের মেয়ে, তার অডিশন কেমন ছিল চলুন সেটা এবার একটু দেখব। সুষমাদি, নিজেকে কখনোই খারাপ ভাববেন না, কারণ নিজেকে খারাপ ভাবার জন্য তো আমাদের প্রতিবেশীরাই আছে। এই সরি শব্দটা যে কে আবিষ্কার করেছে, তাকে যদি হাতের সামনে পেতাম 200 কিলোমিটার বেগে একটা চট দিয়ে বলতাম সরি। শাওন ভাই জানেন, স্যার না আমাকে লাভ লেটার দিছিল,
আমি সাজেশন ভেবে সবাইকে ফটোকপি করে দিয়ে দিছি। বিশাল আকাম করছো। 10 টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে ট্রেনে উঠলাম, ওমা তালি দিয়ে 20 টাকা লয়ে চলে গেল। ইস্তিয়াক ভাই শোনেন, আমি কিন্তু এমনিতে কাউরে জ্ঞান দিই না, কিন্তু একবার যদি কাউরে জ্ঞান দেওয়া শুরু করি ওই শালা খোদার কসম অজ্ঞান না হয়ে যাওয়ার পর জ্ঞান দিতেই থাই। ওকে, যখন আমরা শুটিং করি তো অডিশনে কি হয়, অডিশনে 3 জন বিচারক যখন থাকে, সুষমা আপু উনি দেখে যে মেয়েরা যখন আসে তার বলা ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। আমি দেখেছি যে শাওন মজুমদার ও খেয়াল করে যে সব কিছু ঠিক আছে কিনা, কন্টেন্ট ঠিক আছে কিনা। আর যখন ইশতিয়াক ভাই থাকে ফোন নাম্বার এটা ঠিক আছে তো নাকি না, যে টিকবে তাকে তো ফোন দিয়ে ডাকতে হবে নাকি, আমাকে তো ঠিকঠাক ডাকতে হবে নাকি। আসছে বরিশালের মেয়ে তাসনিম জাহান শেহতাজ। কীর্তন খোলার পরে জলের ঢেউ, মোরে তোরা চেনো কেউ, সাইপে তোর মতো গো গেডি, মুই কলম বরিশাল্লা বেডি। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, রাবার ভাই, এনার্জি। আচ্ছা রনি ভাই, হ্যাঁ বলো। বলুন তো আমার জীবনের সবথেকে বড় সমস্যা কি? আমি যদি আস্তেও কথা বলি তাহলে সেটা মাইকের আওয়াজের মতো শোনায়। আচ্ছা রনি ভাই, জীবনে হাত সবসময় তারই ধরবেন যে কখনোই ছাড়বে না, যেমন কারেন্টের তার। মন খারাপ করবেন না রনি ভাই, আপনার জন্য কিন্তু আমার কাছে একটা বাম্পার অফার আছে। কি অফার? বলো বলো বলো। আপনি যদি আমাকে পাগলের মতো ভালোবাসেন, বিশ্বাস করুন আমি আপনাকে পাবনায় দিয়ে আসবো। আমি স্যার একজন 80 বছরের কুমারী বৃদ্ধ মহিলা মারা যাবার আগে তার শেষ ইচ্ছায় বলে গিয়েছিল, আমার সমাধি ফলকে লেখা থাকবে বর্ন ভার্জিন, ডায়েট ভার্জিন, লিভ ভার্জিন। ও মা, সমাধি ফলকের খোদাইকারী একটু অলস প্রকৃতির ছিল, তিনি লিখে দিলেন প্যাকেজ রিটার্ন আনওপেন্ড। সেদিন আমাদের শাওনদা একটা রেস্টুরেন্টে খাওয়ার পরে ওয়েটার এসে বলতেছে, স্যার আপনার বিল। আপনাদের এখানে পেমেন্টের অপশন কি কি আছে? স্যার চেক, ক্যাশ, কার্ডে পেমেন্ট করতে পারবেন। না মানে বলছিলাম বাসন মাজার অপশনটা নাই। আচ্ছা বলুন তো, ছেলেরা ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেয় না কেন? কেন? আরে ভাই, একটার জন্য 10টা হারাইবে নাকি? সেদিন দেখলাম সাইফুল ভাই মন খারাপ করে বসে আছে, জিজ্ঞেস করলাম কি ব্যাপার ভাই, আপনার মন খারাপ কেন? জানিস আমার না সিংহ রাশি। আরে ভাই, সিংহ রাশিতে মন খারাপ করার কি আছে? আরে বেকুব, আমার সিংহ রাশি হওয়ার পরও আমার গার্লফ্রেন্ড আমার কুত্তা কইয়া ডাকে। ধন্যবাদ। শবনম ফারিয়া, আপনার মন ভরেছে কিনা? না, ভালো লেগেছে, খুবই এনার্জেটিক পারফরমেন্স ছিল, অনেক কনফিডেন্স ছিল ওর, ইটস নাইস, ভালো লেগেছে। তুষার ভাই, আপনি বলবেন এবার। হ্যাঁ, ফুল অফ এনার্জি, একদম মানে পুরো স্টেজ আমার, মানে আমরা স্টেজ আমার। হ্যাঁ, এবার বরিশালের জাহাজে থাকলে মনে হয় গোটা জাহাজটা ওর, ওরকমই একটা বিষয় ছিল এবং অনেক ভালো ছিল। আমিন ভাই, আপনার কেমন লেগেছে শেহতাজের পারফরমেন্স? ও একদম পুরো ফুল প্যাকেজ মনে হচ্ছে, একজন পারফেক্ট অ্যাক্ট্রেসের যে জিনিসগুলো থাকা দরকার, যে সবসময় হাস্যোজ্জ্বল, মনের ভিতরে যা থাকুক না কেন সবসময় হাস্যোজ্জ্বল থাকবো, সেই জিনিসটার মধ্যে আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। অল দ্য বেস্ট, খুব সুন্দর ছিল। ওকে, বরিশালের যারা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো একেবারে তোমার নিজের ভাষায়। বরিশাল বেরি তো আইয়েই পড়ছে, বিয়ে শাদী হয় না, লাইনে থাকেন। ওইদিকে লাইনের চেয়ে আমার মনে হয় যে আমি যদি এদিকে একটু বলি যে এখানে অনেকের বিয়ে হয় না। হ্যাঁ, ওকে, আমাদের এই মেন্টরদের নিয়ে আমরা যাই বলি না কেন, তারা কিন্তু একেবারে শিক্ষক হিসেবেই কিন্তু আমাদের এই পারফর্মারদের তারা কিন্তু গ্রুমিং করছে। সো মেন্টরদের জন্য জোরে একটা হাততালি।
ওকে, আমরা রাজশাহীতে আছি। রাজশাহীর একটি প্রসিদ্ধ শহর হচ্ছে বগুড়া। বগুড়া ছোল পুঁটি মাছ ধরবার যায় ধরে আনে বোল। এবার আসবে বগুড়া থেকে মোহাম্মদ আজাদ। কেমন ছিল তার অডিশন, চলুন সেটাই আগে দেখে নিই। তো আজকে আমার বোন বলতেছে যে তুই তো রাজশাহীতে হাসর অডিশন দিতে যাচ্ছিস, তো ঠিক আছে যা, কিন্তু দেখবি বাসের মধ্যে অনেক সময় দুষ্ট লোক থাকে যে তোকে জুস খেতে দিবে, লজেন্স খেতে দেবে, কমলা খেতে দেবে। খবরদার তুই ওগুলো খাবি না, তুই ওগুলো পকেটে করে বাসায় নিয়ে আসবি, আমি খাবো। সেদিন আমি কুদ্দুস ভাইকে বললাম যে আমি তো চাউলের ব্যবসায় নামছি, আমাকে একটু দোয়াটা করেন। তো বলতেছে এতে দোয়া করার কি আছে, নামছা যখন তখন ওঠার চেষ্টা করো। তো সেদিন আমি আমার প্রেমিকাকে বললাম যে আমি তোমাকে ভালোবাসি বলে তোমার বাবা আমাকে গালি দিয়েছে। তাই শুনে আমার প্রেমিকা বলতেছে তুমি শুকুর করো, আমার বাবা যা কৃপণ তাও তোমাকে কিছু একটা দিছে। আপনারা প্রথমে 61 জনের মধ্যে থেকে 14 জনকে ওয়েটিংয়ে রাখলেন, তারপরে আপনারা 7 জনকে ওয়েটিংয়ে রাখলেন। এবার আমি জানি আপনারা 3.5 জনকে ওয়েটিংয়ে রাখবেন। আর 3.5-এর ওই যে আদা আছে না, আমার হাইটটা দেখেন, ওই আদাটাই হচ্ছে আমি। ওকে, এবার বগুড়ার বিন্দি মরিচ বলে একটা ছোট্ট মরিচ, কিন্তু অনেক ঝাল। এবার একটা ঝাঁঝালো পারফরমেন্স হতে চলেছে। অডিশন দেখে নিশ্চয়ই আপনারা একটা পূর্বাভাস পেয়েছেন। আসছে বগুড়া থেকে মোহাম্মদ আজাদ। পুঁটি মাছ ধরতে গিয়ে ধরলাম একটা বল, আমি হচ্ছি বগুড়ার মালতিনগরে সোল, বারে মালতিনগরে সোল। আসসালামু আলাইকুম দাদেশ, আসসালামু আলাইকুম রনি ভাই। মেন্টরস রবার ব্যান্ড আসতে বাজাও, রবার ছিঁড়ে দেবি। তো যাই হোক, আপনারা তো আমার সাইজ দেখতেছেন, তো অনেকে আমাকে টিটকারি মারে, বলে যে তুমি এত খাটো হয়েছ কেমনে। আমি বললাম আরে ভাই, আমার জন্মের সময় আমার বাবা মার বাজেট এতটাই কম ছিল যে আমার তো হওয়ারই কথা ছিল না। তো যাই হোক, আমি খাটো ছেলে হওয়ার কারণে আমার গ্রামের অনেকে আমাকে কি বলে ডাকে জানেন? কি? বাটু। ব্যাট বাজাও গো, ব্যাট বাজাও। বাটু মানুষের কিন্তু কিছু সুবিধাও আছে জানেন? কি সুবিধা একটু বলেন। আমি আমার গ্রামের ভিতর হাফ প্যান্ট পরেও চলাফেরা করতে পারি। আবার আমি হাফ প্যান্ট পরে বিয়েও করছি। আমার বউ আমার চাইতে লম্বা। বাজাও। যাই হোক, এটা হলো অর্ডার 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 অর্ডার। আমার বউ আমার চাইতে লম্বা। হ্যাঁ। তার গালে চুমু খাওয়ার জন্য আমাকে চেয়ারের উপরে দাঁড়াতে হয়, আর চেয়ার সরে ফেলা দিলে আমার চুমু তার হাঁটুর একটু ওপরে গিয়ে মুখ থুবড়া পড়ে। আমি বাটু হওয়ার কারণে আমার বান্ধবী আমার সাথে সিনেমা হলে যেতে চায় না, বলে তুমি বাটু মানুষ, তোমার সাথে যেতে আমার শরম করে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে একটা বোরখা কিনি। তা বলতেছে আমি বোরখা পরি না। আমি বললাম আরে তোমাকে গিয়ে বোরখা পরতে বলছে, বোরখা পরবো আমি। অনেক বয়েরা তাদের স্বামীদেরকে আদর করে ডাকে, যে বলে আসো আমার বুকে আসো। আর আমি বাটু হওয়ার কারণে আমার বউ আমাকে আদর করে ডাকে, আসো আসো আমার কোলে আসো। মানুষের যেসব মানুষের স্বভাব চরিত্র খারাপ হয় আমরা তাদেরকে ছোট লোক বলি, আর আমার স্বভাব চরিত্র ভালো হওয়ার সত্ত্বেও শুধুমাত্র এই সাইজে ছোট হওয়ার কারণে মানুষ আমাকে ছোট লোক বলে। মানুষ যখন স্বপ্ন দেখে তখন তাদের স্বপ্নে নায়ক আমিন খান আসে, আর আমি যখন স্বপ্ন দেখি তখন আমার স্বপ্নে দিলদার আসে। ইস্তাক ভাই দিলদার ভাইয়ের নাম বলতে মানা করছিল, যাই হোক এটাও একটা পাঁচ লাইন। আর আমি অন্য নাম এই মুহূর্তে মনে করে পারতেছি না, বাধ্য হয়ে নামটাই দিলাম ভাই, কিছু মনে করেন না। আচ্ছা যাই। তো সেদিন আমার শ্বশুর আমাকে বলতেছে যে বাবা আমার মেয়েকে বিয়ে করে তুমি খুশি হয়েছো তো? তাই শুনে আমি তাকে বললাম যে আপনার মেয়েকে বিয়ে করে আমি এতটাই খুশি হয়েছি যে একদিন দেখবেন এই খুশির ঠেলায় শালা আত্মহত্যা কর্ম। তো সেদিন আমার শ্বশুর আমাকে বলতেছে যে বাবা
আমার জীবনের সবচাইতে বড় মূল্যবান সম্পদ হচ্ছে আমার মেয়ে, আর তাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। তাই শুনে তাকে আমি বললাম যে আপনি আপনার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ আমাকে দিয়ে আপনি আমার গোষ্ঠী উদ্ধার করছেন। আমিন ভাই আপনি বলেন। আপনি অনেক ভালো পারফর্মার, আপনার আশা এবং কনফিডেন্স লেভেল দেখে মনে হচ্ছে আপনি ইউ আর ভেরি গুড পারফর্মার এবং আপনার অনেক কিছু দেয়ার আছে আমাদের এখানে। তো সো নেক্সট পারফরমেন্সগুলোতে আমরা সেই জিনিসটা যেন পাই। ওকে, অল দ্য বেস্ট, অনেক ভালো ছিল। ওকে, শবনম ফারিয়া আপনার কেমন লেগেছে? আমি বলবো ক্যামেরাকে আরো অনেক বেশি রেসপেক্টফুলি অ্যাপ্রোচ করতে হবে। আমি আপনার কাছ থেকে আরো ভালো পারফরমেন্স এক্সপেক্ট করব নেক্সট এপিসোডে। তুষার ভাই আপনার কেমন লেগেছে? ভালো হয়েছে, পারফরমেন্স ভালো ছিল। এর পরেরগুলো আরও ভালো হবে, আর যতটুকু শুধরানো সেটা ওরা শুধরে দেবে। আচ্ছা, জোরে হাত তালি। দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। কেউ ফেরে না খালি হাতে মার্সেল হাসোর দরবারে, যে এসেছে সেই পেয়েছে, আরে যে এসেছে সেই পেয়েছে, পেয়েছে দুহাত ভরে। কেউ ফেরে না খালি হাতে মার্সেল হাসোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে মার্সেল হাসোর দরবারে। আমরা যে রাজশাহীতে এসেছি, রাজশাহীর অডিশন পুরোটা কিন্তু এখনো দেখা হয়নি। যারা অডিশনে অনেক ভালো করেছিল কিন্তু তাদেরকে আমরা রাখতে পারিনি, কিন্তু তারা আছে আমাদের হৃদয়ে। চলুন তাদের অডিশন কেমন ছিল একটু দেখে নিই। ইশতিয়াক ভাই বলো যদি না দিই, যদি তখন চিন্তাকারী চাকু বের করে বলল কুম্ফু মারে। আমার কাছে এসো, আমি একটু বিছনা দেই। তাকে তুমি দিছি না স্যার, আপনার মেয়ের দিকে নজর দেন, তখন জানবেন পলাশকে। কিন্তু যখন চালের ব্যাগলি বাজারে যায় তখন তো বুদ্ধি হারায় যায়। বাইরে অনেক ফটফটানি করি, কিন্তু আপনাদের সামনে এসে আমার এই যে এখন দেখেন আপনি আমাদের সাথে কথা বললেন, কত হাসি মুখে, কত সুন্দর। ভয় পাচ্ছেন ভাই? আপনি একদম রিল্যাক্স, আপনি ইয়ে করেন, আপনি ওই পিছনটা যান, যাই একটু জোরে জোরে নিঃশ্বাস নেন, নিয়ে আবার আসেন, সমস্যা নেই। ইয়া হাবিবি, এত টেস্টি উড আমি আজ পর্যন্ত খাইনি। আসলে কপালটা ওই পর্যন্ত যাচ্ছে না। চেষ্টা করলে যাবে, চেষ্টা করতে কিছু নাই, কিন্তু চেষ্টা করলে যাবে, চেষ্টা করলেই পারবে। কিছুক্ষণ পরে আবার যায় বলছে, বাবা আমার কম্বলটা কই? তোর স্যার আমাকে দেখে পালালো কেন? 3 দিন ধরে স্কুলে যাইনি। স্যারকে বলেছিলাম আমার নানু মারা গেছে। বলিস কি রে? কি কাম করছি আমি? নানি ডিম পাড়ছিল আর আমি ধরছি, আর মাথা ঘুরে পড়ে অন্যদিকে। নিজের আবু হানা রনি দাবি করতেছে। আমি আগে প্রোগ্রাম উপস্থাপনা করতাম, জি হ্যাঁ, কিন্তু সেখানে টাকা পয়সা খুব একটা নাই। আমি দেখলাম যে অ্যাকচুয়ালি টাকা পয়সা, প্রাইজ মানি সবকিছু পারফরমেন্সে পাওয়া যায়। ইশতিয়াক ভাই, তাদের শ্যাম্পুর দাম কেমন এটা কিন্তু বলতে পারবেন? মোরগ কেন প্যান্ট পরে? কেন? কারণ যেটা দেখে চেনা যায় এটা হলো মোরগ, সেটা থাকে ওর মাথার উপর। আসলে প্যান্ট না, ওর আসলে ক্যাপ করা উচিত। ভাই আপনি, আমি ইশতিয়াক ভাইয়ের সাথে একমত, আপনি উপস্থাপনায় ফিরে যান। আমিও ট্রাই করলাম যে রাখা যায় কিনা, ওয়েটিং হলেও রাখা যায় কিনা, বাট না, আমার মনে হয় সরাসরি উপস্থাপনা পাঠাই দিয়ে ভালো। আচ্ছা, আপনার অন্যান্য যোগ্যতা আপনি কি লিখছেন? সাঁতার কাটা। ঠিক আছে, সাঁতার কাটে, সাঁতার কাটতে কাটতে চলে যান উপস্থাপনা। ওকে, এই যে লাস্টের দিকে দেখা গেল আমাকে, আসলে চার্লি চ্যাপলিনের যারা মিমিক্রি করে তাদের মধ্যে একবার প্রতিযোগিতা হচ্ছিল এবং সেই প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছিলেন নিজে, এবং তিনি কিন্তু থার্ড হয়েছিলেন।
এবং আমি ভাবলাম যে আমি নিজেকে একটু ঝালাই করি, প্রতিযোগিতা যেহেতু আমি নিজে অডিশন দিলাম এবং আপনাদের দোয়ায় আমি টিকি নাই। এবং আমি কিন্তু ওখানে ফর্মে লিখেছিলাম যে আমার অন্যান্য যোগ্যতা কি। যে যারা ছিল অডিশনে বিচারক তারা বলেছে যে তুমি আবার উপস্থাপনা ফিরে যাও। আমি কিন্তু যোগ্যতা হিসেবে দিয়েছিলাম যে সাঁতার কাটতে পারি। কেন? কারণ এই হাস্য করা মানে জলে ফেলে দেওয়া নিজেকে, তো সাঁতার জানলে একটু উত্তরাতে পারবো। আর কথা বাড়াবো না, আমাদের 5 জন যারা আজকে প্রতিযোগী তারা প্লিজ চলে আসো এখানে। আমাদের এই পর্বের এই 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা দেখেছি। এবার দেখতে চাই কে পাচ্ছে আজকের মার্সেল রাইস কুকার, কে হচ্ছে বিজয়ী। পুরস্কার কে ঘোষণা করবে? আমিন ভাই। আজকে বেস্ট পারফর্মার হচ্ছে এই পর্বে কে কে কে? বরিশাল্লা বেডি বেডি ও শেহতাজ জাহান। প্রিয় দর্শক, এমনি আয়োজন নিয়ে আমরা হাজির হব প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30টায়। দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7।